দেবী আমাদের কুমারটুলিতে তৈরি হয়, যেটা গঙ্গার একদম গায়ে। এই বাবুঘাটেই আমরা দেবীর ভাসান দেখি। যেটা আসতে চলেছে দেবী, সেটা হচ্ছে হরর ফ্যান্টাসি। সম্পর্কটাও এখন যেখানে এসে দাঁড়িয়েছে, ইটস অ্যাবাউট গঙ্গা বুকে এরকম নৌকায় রোম্যান্স করা। তো হ্যাঁ, মানে ওর প্রেমের মুহূর্তটাও আগের গার্লফ্রেন্ড কাউকে নিয়ে বলেছে। আই নেভার বিন। হ্যাঁ, আমি আগে তোমরা কোথায় যেতে গঙ্গা ছাড়া? আমি প্রচুর সিনেমা দেখতাম এবং ওকে সিনেমা দেখানোর এই যে নেশাটা, সেটা আমার থ্রু দিয়ে এসেছে। সাপোর্ট যদি করতে পারি যে হাউ টু গ্রো ইন লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যতটা একে অপরের থেকে শিখেছি, প্রত্যেকের কিছু পয়েন্টস মাইনাস থাকে, প্লাস থাকে। একটা সময় সম্পর্ক থাকবেও না, তখন কাদা ছোড়াছুড়ি না করে মানুষ হিসেবে একে অপরকে রেসপেক্ট করাটা ইজ ভেরি কানেক্টেড ছিলাম বা ছিলাম না, এটা তো একটা সোসাইটির চিন্তাধারা। সেটা তো কেউ জানে না যে আমরা কিছু জিনিস মানুষ পায় না, সেটা হয়তো আমাদের কার্মিক ডেস্টিনি। আমার মানে পিওর আনকন্ডিশনাল লাভের জায়গা, where there is no demand, there is no judgment, so that place is empty in my life. Countdown. 1, 2, 3, go! এই মুহূর্তে রয়েছে আমরা গঙ্গার মাঝে, আর আমার সঙ্গে রয়েছেন শক্তি ক্রনিক। তবে হচ্ছেটা কি গঙ্গায়, আমরা কি করছি একটু বলো তো। গঙ্গা পক্ষে আজকে আমরা দেবীর পোস্টার লঞ্চ করেছি। আর তার সঙ্গে একটু গল্পটা বলো, এক বললে হরর ফ্যান্টাসি। বেঙ্গলস ফার্স্ট হরর ফ্যান্টাসি। আমরা হরর কমেডি দেখেছি, আমরা পিওর হরর দেখেছি। এইবার যেটা আসতে চলেছে দেবী, সেটা হচ্ছে হরর ফ্যান্টাসি, মানে রূপকথা এবং হরর একসঙ্গে। এবং গঙ্গার মাঝে এই পোস্টার রিলিজ করলে কি ভেবেছিলে, মানে এরকম একটা আইডিয়া কিভাবে এলো মাথায়? দেখো, দেবী আমাদের কুমারটুলিতে তৈরি হয়, যেটা গঙ্গার একদম গায়ে। এই বাবুঘাটেই আমরা দেবীর ভাসান দেখি। তো গঙ্গার সঙ্গে তো একটা কানেকশন আছে। তো দেবীর পোস্টার যখন লঞ্চ হচ্ছে, তখন গঙ্গা বক্ষে লঞ্চ হওয়াটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে। এই ভাবনা থেকেই দেবীর পোস্টার লঞ্চ এখানে। এবং তুমি কিছু বলো দেবী এই চরিত্রটা নিয়ে। দেবীর আগে তোমাকে আমরা মণিহারায় দেখেছি, হ্যাঁ। অন্যরকম একটা তো মণিহারাতে মণি পেতনির মেয়েই হচ্ছে দেবী, যার মধ্যে হয়তো কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে, সে সেটা এখনো ডিসকভার করে উঠতে পারেনি। তো ইটস অ্যাবাউট হার জার্নি, এবং তার পুরো জার্নিতে কি কি হচ্ছে এবং কিভাবে আমরা একটা সময়ের পর নিজেদের ভেতরের ইনার পাওয়ারটাকে খুঁজে পাই। ইটস এ জার্নি অফ দ্যাট। এবং মনে হয় দেবী দেখলে দর্শকেরাও তাদের ভেতরের ইনার পাওয়ারকে কোথাও খুঁজে পাবে। এবং পরিচালনা করা এই সময়, মানে এই পুরো জার্নিটা যদি একটু শেয়ার করো। ধারাবাহিকে পাচ্ছি না বহু বছর, মানে দর্শকও মিস করছে তোমাদের দুজনকে। তুমি যদি এখন হচ্ছেটা কি এবার, যদিও ওটা ধারাবাহিক নয়, It is just a non-fiction show. It's promotional content type. ধারাবাহিকে কেন পাচ্ছি না আমরা? ধারাবাহিকে পাচ্ছি না বলতে, যেহেতু ডিরেকশন একটা নতুন সাবজেক্ট, ডিরেকশন প্রোডাকশন এইটাকে সামলানো, দাঁড় করানো কিছু বছর তো এখানে দিতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে ধারাবাহিকে ফিরবো না, নিশ্চয়ই ফিরবো। কথা হচ্ছে, কথা চলছে, হয়তো তাড়াতাড়ি দেখা যাবে আবার ধারাবাহিকে। সেটা যখন হবে তখন সেটা নিয়ে কথা বলবো। আজকের এই সন্ধ্যেটা দেবীর ওপর, তাই দেবীতে ফিরে আসি। একদম। তবে গঙ্গা মানে আমরা জানি গঙ্গা বাঙালিদের ইমোশন, প্রত্যেকের ইমোশন। ছোটবেলার গঙ্গার কিছু মুহূর্ত মনে পড়ে, গঙ্গায় বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া, বা সেই গঙ্গার যে ফুরফুরে একটা মেজাজ, এত সুন্দর আবহাওয়া, কি দেখো, মনে শুধু পড়ে? বাঙালি নয়, আমাদের ভারতবর্ষের মেন যে লাইফ স্ট্রিম, সেটাই তো গঙ্গা। গঙ্গা মানে হিমালয় থেকে আমাদের বে অফ বেঙ্গল অব্দি যে জার্নিটা করে, সেখানে প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কানেক্ট আছে। এবং আমাদের ছোটবেলায় গঙ্গার যদি মেমরি বলো, আমার ছোটবেলার গঙ্গার মেমরি হচ্ছে বাবার সঙ্গে ঘুরতে এসে গঙ্গার পাড় দিয়ে এক্সপিরিয়েন্স করা গঙ্গাটা, আবার দুর্গাপুজোর ভাসানে এক্সপিরিয়েন্স করা গঙ্গাটা, গঙ্গা বুকে এরকম নৌকায় রোম্যান্স করা। তো হ্যাঁ, প্রচুর প্রচুর এরকম মেমরিজ আছে। এবং তোমার? আমার গণপতি বিসর্জন গঙ্গাতে, ওটা খুব আমার ইমোশনাল মোমেন্ট। মানে পুজো করা, গনুকে আনা, বাড়িতে সাজিয়ে গুছিয়ে পুজো করা, তারপর গনুকে বিসর্জন দিতে আসা, তো দ্যাটস দ্য স্পেশাল মোমেন্ট ফর মি। গঙ্গায় সেই ছোটবেলার প্রেমের কথা মনে পড়ে? হ্যাঁ পরে, বাট তার থেকেও বেশি গনুর সেন্টিমেন্টটা কোথাও, মানে গনুকে ওইভাবে জলে ভাসিয়ে দেওয়াটা ইটস ভেরি
কি বলবো, Emotional. হ্যাঁ ওটা দ্যাট মোমেন্ট ইজ ভেরি টাচি। তোমাদের কাটানো কোনো মুহূর্ত গঙ্গায় কিছু মনে পড়ে বন্ধু হিসেবে, যখন একদম শুরুর দিকে গঙ্গায় এসেছো নিশ্চয়ই? গঙ্গায় অ্যাকচুয়ালি আসিনি আমরা না কখনো। অ্যাকচুয়ালি না না, গঙ্গায় আমরা কখনো আসিনি। গঙ্গাটা সামহাউ আমাদের হয়নি। মানে ওর প্রেমের ওই মুহূর্তটাও ভাষা- আগের গার্লফ্রেন্ড কাউকে নিয়ে বলেছে। আই নেভার বিন। হ্যাঁ হ্যাঁ, আমি আরে আগে তোমরা কোথায় যেতে গঙ্গা ছাড়া? তাহলে হয়তো তোমার জন্য অন্য কোনো স্পেশাল জায়গা ছিল, ওই জন্য গঙ্গাটা তোমাকে নিয়ে যায়নি। না, Not আমাদের like that. আমাদের স্পেশাল কাজের জায়গা জায়গা, হচ্ছে studio আমাদের আর- স্টুডিওই ছিল, কারণ তুমি ভুলে যাচ্ছ আমরা যখন শুটিং করতাম তখন দিন রাতের ব্যাপার থাকতো না, 14 ঘন্টা আমরা ওখানেই থাকতাম। আর সেকেন্ড সানডে আমরা এতটাই টায়ার্ড থাকতাম যে আমরা বাড়িতেই টাইম কাটাতাম, কারণ সারা মাসে একটাই দিন তো তখন। তো ওরম ভাবে হ্যাঁ, আমরা সিনেমা দেখতাম প্রচুর, কারণ আমি প্রচুর সিনেমা দেখতাম এবং ওকে সিনেমা দেখানোর এই যে নেশাটা সেটা আমার থ্রু দিয়ে এসছে। আর তোমাকে কোন নেশাটা ধরিয়েছে রনিতা? তুমি তো ওকে সিনেমা দেখার নেশাটা ধরিয়েছো। নট আমি এরকম খারাপ মেয়ে না যে কোনো নেশা ধরাবো। মানে এমনি না গুড ওয়ে? না, নাথিং। না না, ইন এ গুড ওয়ে আমি বলতে পারি যে দেখো, দুটো মানুষ যখন একসঙ্গে থাকে তখন তো অনেক কিছু মানুষ শেখে। তো একে অপরের থেকে আমরা যতটা একে অপরের থেকে শিখেছি, প্রত্যেকের কিছু পয়েন্টস মাইনাস থাকে, প্লাস থাকে। গাইড করা, আমি ওকে গাইড করেছি, ও আমায় গাইড করেছে, ক্যারিয়ার ওয়াইজ হোক, লাইফস্টাইল হোক, সেটা এখনো আমরা করি যখন যখন দরকার হয়। তো অ্যাজ It's more ফ্রেন্ডস about, অলওয়েজ মানে আমাদের সম্পর্কটাও এখন যেখানে এসে দাঁড়িয়েছে, ইটস অ্যাবাউট ওয়ার্ক অ্যান্ড হেল্পিং ইচ আদার টু সাজেস্ট হাউ টু গ্রো ইন লাইফ, দ্যাটস অল। মানে বন্ধুত্বটা ভীষণ প্রয়োজন, যেটা তোমাদের মধ্যে ছিল এবং আছে। ওটাই একমাত্র শেষ অবধি থেকে যায়, বিশ্বাস সেটাই। করো। মানে একটা একটা মানুষের উপর রেসপেক্ট এবং কাজের জায়গায় একসাথে কাজ করা, সো সেটা অনেক ওটাই আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ হিসেবে মানুষকে এইটুকুই সাপোর্ট যদি করতে পারি যে হাউ টু গ্রো ইন লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। সম্পর্ক তোমাদের কাছে কি, যদি আজকে জিজ্ঞাসা করি এতদিন পর আজকের দিনে দাঁড়িয়ে? তোর কাছে কি বল? সম্পর্ক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা মা বাবার সঙ্গে হোক, গার্লফ্রেন্ড, বউ, বন্ধু, যার সঙ্গেই হোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ সম্পর্কর খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মানুষকে ট্রাস্ট করা, মানুষের পাশে থাকা এবং তার ব্যাপারে খারাপ না চাওয়া। এইটাই তো সম্পর্ক, যে কোনো সম্পর্কর ইম্পর্টেন্স। সেটা যে কোনো ফর্মে হতে পারে। তো ইয়া, দ্যাটস হোয়াট আই ফিল। তোমার আই থিঙ্ক রেসপেক্ট, হুম দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হুম বিকজ একে লাইফে অপরকে আপ অ্যান্ড respect. ডাউন থাকবে, Correct. খারাপ লাগা থাকবে, এক একটা সময় সম্পর্ক থাকবেও না। তখন কাদা ছোড়াছুড়ি না করে মানুষ হিসেবে একে অপরকে রেসপেক্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ একদম। আর যেটা খুব জানতে ইচ্ছা করে যে সেই সমস্ত কিছুর মাঝে যখন তোমরা আমরা যেটা জানি অনেকগুলো দিন তোমরা কানেক্টেড ছিলে না, তারপর আবার এখন তোমরা একসঙ্গে কাজের সূত্রে বা যেভাবে হোক তোমরা এখন আবার ফিরেছো একসঙ্গে। তো সেই জায়গাটা, হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি তোমাদের কাছে? না না, এখানে কানেক্টেড ছিলাম বা ছিলাম না, এটা তো একটা সোসাইটির চিন্তাধারা। সেটা তো কেউ জানে না যে আমরা কিভাবে কানেক্টেড ছিলাম বা আছি কিভাবে এ করছি। ফর সোসাইটি, ফর লোকজন, এখন আমরা একসঙ্গে একটা কাজ করছি, যে কাজটা আমরা আগেও করতাম, প্রফেশনালি কাজটা করছি। আমরা একে অপরের খুব ভালো বন্ধু, পাশে আছি সব দরকারে অদরকারে। আই থিঙ্ক আমরা তো কখনো গিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট লোকজনকে করিনি এবং আমরা আমাদের মেন্টালিটিটা আলাদা, আমরা অন্যভাবে চলি এবং সেই জায়গাটা আমরা নিজেরাই মেনটেন করতে চাই এখনো, যে ইটস ভেরি পার্সোনাল। তো লেটস কিপ ইট দ্যাট ওয়ে। একদম। তুমি কিছু অ্যাড করবে? আমার একটাই বক্তব্য যে আমরা ক্যারিয়ার যখন শুরু করেছি, একসাথে কাজ, একসাথে একটা প্রোডাকশন হাউস আছে এবং আমাদের মণিহারার সাকসেসের পর দেবী এসছে। সো ওয়েন দেবী কেম আপ, সো ইটস এ গুড অপরচুনিটি ফর আস। তখন এই তুতু ম্যামেটা থাকতে পারে না, কারণ সবার আগে গীতাতেও বলা আছে কর্ম ইজ ইম্পর্টেন্ট। তো আমরা এখানে এসছি কর্ম করতে, সো উই আর অনলি ফোকাসড অ্যাবাউট আওয়ার কর্ম। দেবী কোথায় শুট হয়েছে একটু বলো? পুরোটা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায়। কলকাতা এন্ড সাবাবস, আমরা কলকাতার প্রচুর সাবাবসে গেছি। আমরা কিছু ইন্টারেস্টিং জায়গা ইউজ করেছি, যেমনি বারুইপুরের থেকেও প্রায় ঘন্টাখানেক ভেতরে গিয়ে একটা ইট ভাটা আছে, সেখানে একটা দারুণ শ্যুট হয়েছে। জঙ্গলে শ্যুট হয়েছে, বেশ কয়েকটা সাবাবসের জঙ্গলে শ্যুট হয়েছে। আমরা কি একটা বারুইপুরের
বিশাল বাংলোতে শ্যুট করেছি, রাস্তাঘাট, ইভেন গঙ্গায় আমাদের কিছু শুটিং আছে। এই ফ্লোটেলে মানে পোলো ফ্লোটেল ক্যালকাটায় আমাদের শ্যুট হয়েছে। সো ইয়েস, কারা কারা রয়েছেন এই ছবিতে? দেখো একটা খুব অনসাম্বল কাস্ট রয়েছে, খুব ইন্টারেস্টিং কাস্ট। এই কাস্টটাকে আগে কখনো দেখা যায়নি। আমাদের রনিতা তো আছেই, রনিতার সঙ্গে আছে সোমরাজ, তার সঙ্গে আছে অঞ্জনাদি। এবং অঞ্জনাদির ব্যাপারে বলি, অঞ্জনাদিকে এইভাবে আগে কখনো বাংলা দেখেনি যেভাবে প্লেস করা হচ্ছে। তার সঙ্গে আছে রাহুলদার আবার দুটো বয়সের কাজ, রাহুলদা দুটো বয়সের জার্নি করেছে, রনিতা দুটো বয়সের জার্নি করেছে, প্লাস রনিতার ডাবল রোল আছে। সোমরাজকে যেভাবে প্লেস করা হয়েছে অ্যাজ এ রোম্যান্টিক বয় এবং নামটা দেওয়া হয়েছে রাহুল, সেইটা দারুণভাবে ফুলফিল করেছে। সোমরাজকেও এইভাবে আমার মনে হয় না দেখেছি, আমি দেখেছি। তো খুব ইন্টারেস্টিং। এর সঙ্গে অনেক ইন্টারেস্টিং অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস আছে যারা বিভিন্ন কাজ করে, হয়তো বিশাল নাম নয় তাদের, কিন্তু তারা খুব ভালো কাজ করেছে। এবং দেবী হয়ে দেবী হয়ে ওঠাটা কতটা কঠিন ছিল? প্রথম থেকে চ্যালেঞ্জিং ছিল, কারণ মণিহার আর মণিটা প্রথম থেকে পেতনি ছিল, এবং পেতনিরই একটা ফর্ম করে করা, সেটা টিআরপি ভালো আসায় ওটার কনফিডেন্স ছিল। বাট মাঝে মধ্যে ভয় লাগতো তোমার ওকে যখন পেতনি হয়ে উঠেছিল? আমি তো বানিয়েছি। আর দেবীতে যেটা সুবিধা, যেটা প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল, কারণ ও মানুষ, ও জানে না ওর ভেতরে সুপার ন্যাচারাল পাওয়ার আছে। সো সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, পাওয়ারটা যখন আসবে, ইন অ্যান্ড আউট, হাউ টু মেক ইট বিলিভেবল। কারণ আমি মেকি জিনিস খুব পছন্দ করি না, তো ওটাকে নিজেকে বিলিভ করে পারফর্ম করা, তো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। একদম শেষ করবো, তোমাদের দুজনের জীবনে কোনো আক্ষেপ রয়েছে? ভাবতে হবে, এইসব ডিফিকাল্ট প্রশ্ন কেন? আক্ষেপ, হ্যাঁ দেখো, মানুষ মাত্রই আশা থাকলে আক্ষেপ থাকে, কিন্তু সেটাকে আক্ষেপ বলবো না। কিছু জিনিস মানুষ পায় না, সেটা হয়তো আমাদের কার্মিক ডেস্টিনি, কিন্তু সেইটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়াটাই তো জীবন। এবং তোমার? আমি দাদু দিদার জায়গাটা খুব মিস করি, আজকে দুজনের কেউই নেই। সো ওইটা একটা আমার মানে পিওর আনকন্ডিশনাল লাভের জায়গা, where there is no demand, there is no judgment. So that place is empty in my life. ওই জায়গাটা ভীষণ, ওটাই আক্ষেপ। দর্শককে ইনভাইট করে দাও দেবী দেখার জন্য। 11 জুলাই আসছে দেবী, আপনাদের কাছে সিনেমা হলে। সবাই আসুন, দেখুন। আমরা একটা বাংলার প্রথম ভৌতিক রূপকথার গল্প নিয়ে আসছি, এবং আমার বিশ্বাস যেই এই সিনেমাটা হয়তো কোথাও গিয়ে আপনাদের মনেও আপনাদের ইনার পাওয়ারটাকে জাগিয়ে তুলবে। সো দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এক প্রেত মানবীর রূপকথা এবং পাঁচালী রাদার। একটাই জিনিস বলতে চাই, যে ওই যে আমাদের একটা নস্টালজিয়া আছে না, যে আমরা দাদু দিদার কাছে বসে সেই ঠাকুমার ঝুলি এবং ভূতের গল্প শুনতাম, তো সেই নস্টালজিয়াটাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আশা করি যদি ভালো লাগে, আজকে তো পোস্টারটা লঞ্চ হয়েছে, যদি ভালো লাগে শেয়ার করবেন প্লিজ, কারণ এই ওয়ার্ড অফ মাউথটা খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রির জন্যে। কারণ লোকেদের ভালো লাগলে তবেই সিনেমা হলে আসবে, সিনেমা হলে এসে সেটা সাকসেসফুল হলে আমরা এই ভৌতিক ইউনিভার্স, বাংলা ভৌতিক ইউনিভার্সকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সো প্লিজ 11 জুলাই আসুন থিয়েটার হলে, ভরিয়ে দিন, ভালোবাসা দিন, যেভাবে আমাদের টিভিতে ভালোবেসেছেন ঠিক সেইভাবেই। টিভিতে কি তোমরা ফিরছো দুজনে? নিশ্চয়ই ফিরবো, কখন ফিরবো, কিভাবে ফিরবো, সে তো ক্রমশ প্রকাশ। এখনই যদি সব বলি, তাহলে যখন ফিরবো সেই ইন্টারভিউটা কবে নিবি? এটা ভালো।